বন্ধুরা, এবার ডোনাল্ড ট্রাম্প এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা ভারতীয়দের জন্য একেবারে অ্যাটম বোমের মতো ফেটেছে। এই বোমের নাম হলো H1B ভিসা। আর এই খবর বের হওয়ার পরই গোটা ভারত যেন দুভাগে ভাগ হয়ে গেছে। একদল বলছে এটা দারুণ হয়েছে, কারণ এর ফলে ভারতের ট্যালেন্ট বাইরে না গিয়ে দেশে থেকে যাবে, আর ধীরে ধীরে ইন্ডিয়া একদিন সুপার পাওয়ার হয়ে উঠবে। কিন্তু আরেক দল বলছে এর উল্টো কথা, না, এতে ভারতের জন্য বড় বিপদ আসছে, কারণ এর ফলে শুরু হবে জব ক্রাইসিস, ধাক্কা খাবে ইকোনমি, নড়ে যাবে জব মার্কেট, আর সামনে আসবে এক মেগা আনএমপ্লয়মেন্টের ঝড়। মানে একভাবে ট্রাম্প সরাসরি ইন্ডিয়াকে বড়সড় ধাক্কা মেরেছেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় কনফিউশন, আসল সত্যিটা কি? ইন্ডিয়া কি এতে সত্যিই লাভবান হবে, নাকি ভেতর থেকে ক্ষতিগ্রস্ত হবে? শর্ট টার্মের এফেক্ট কি হবে, আর লং টার্মে ইন্ডিয়াকে কোথায় নিয়ে যাবে? পুরো বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেব। নমস্কার বন্ধুরা, জিওপলি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক ট্রাম্প আসলে কি করেছেন। H1B ভিসা হলো সেই ভিসা যা আমেরিকা দেয় হাই এন্ড জবসের জন্য। এখন পর্যন্ত এর ফি ছিল প্রায় $1000 বা 80,000 টাকা, কিন্তু ট্রাম্প এক ধাক্কায় সেটাকে বাড়িয়ে দিলেন $1 লক্ষ বা প্রায় 90 লাখে। শুধু তাই নয়, একবার দিলেই হবে না, রিনিউয়ালের সময় আবার দিতে হবে, কিছু ক্ষেত্রে বছরে বছরেও দিতে হতে পারে। এতদিন এই খরচ দিত গুগল, অরাকেল, ফেসবুকের মতো বড় টেক কোম্পানিগুলো, যারা ইন্ডিয়া থেকে টপ ট্যালেন্ট নিয়ে যেত। আইআইটি আর আইআইএম এর হাজার হাজার ছাত্রছাত্রীদের কোটি টাকার প্যাকেজ আসতো এই H1B ভিসার জন্য। কিন্তু এখন এত বড় ফি দিয়ে আমেরিকান কোম্পানিগুলো ভারতীয়দের প্রেফার করবে না, বরং তারা লোকাল আমেরিকানদের চাকরি দেবে। বন্ধুরা, শুনলে চমকে যাবেন, H1B ভিসার 77% শুধু ভারতীয়দের হাতে যায়। মানে প্রতি বছর আমেরিকা যে 88,000টা H1B ভিসা দেয়, তার মধ্যে 10 জনের মধ্যে অন্তত 7 জনই ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার বা রিসার্চার। এখন ভিসার ফি যেখানে আগে ছিল প্রায় 80,000 টাকা, সেখানে সেটা এক ধাক্কায় 100 গুণ বেড়ে গেছে। ভাবুন তো, এতদিন যেটা ছিল ম্যানেজেবল, সেটা এখন কোটি কোটি টাকার হিসেব হয়ে যাচ্ছে কোম্পানিগুলোর কাছে। আর এর ধাক্কা লাগছে শুধু নতুন আবেদনকারীর ওপর নয়, বরং যারা গত 10-20 বছর ধরে আমেরিকায় কাজ করছেন, তাদের রিনিউয়ালও এখন অনিশ্চিত। এখানেই ইন্ডিয়ার সবচেয়ে বড় সমস্যা। আজকে প্রায় 8.5 লাখ ভারতীয় H1B ভিসাধারী আমেরিকায় আছেন। এর আইটি, ডেটা সায়েন্স, এআই, ফার্মা সব হাই এন্ড সেক্টরে কাজ করেন। কিন্তু ইন্ডিয়াতে প্রতি বছর প্রায় 1.5 কোটি নতুন চাকরি প্রার্থী বাজারে ঢুকলেও সেই ট্যালেন্টকে ব্যবহার করার মতো রিসার্চ আর ইনোভেশনের ইকোসিস্টেম এখানে নেই। তথ্য বলছে 2024 সালের শেষে ইন্ডিয়ার বেকারত্বের হার ছিল 7-এরও বেশি শতাংশ। এখন কেউ কেউ বলছে ভালোই হয়েছে, ব্রেইন ড্রেন বন্ধ হবে। কিন্তু প্রশ্ন হলো, ট্যালেন্ট দেশে থেকে কি করবে? আমাদের বড় আইটি কোম্পানি যেমন TCS, ইনফোসিস, উইপ্রো, এরা শুধু বিদেশি কোম্পানির প্রজেক্টে কাজ করায়, নিজেরা কোনো নতুন গ্লোবাল প্রোডাক্ট তৈরি করে না। ফার্মা সেক্টরেও একই চিত্র, আমরা নতুন ওষুধ বানাই না, শুধু বিদেশি কোম্পানির পেটেন্ট শেষ হলে কপি করি। তাহলে যারা আমেরিকা থেকে ফিরবে, তারা কি ইন্ডিয়াতে বসে থাকবে? না, তারা চলে যাবে অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপে, যেখানে ইনোভেশনের জন্য প্রপার ইকোসিস্টেম আছে। আর আমেরিকান কোম্পানিগুলো কোনো অংশে কম চালাক নয়, তারা জানে ইন্ডিয়ান ট্যালেন্ট মানেই ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্ট, তাও আবার সস্তায়। তাই তারা এখন আমেরিকার বাইরে নতুন হাব তৈরি করছে। দুবাই, সৌদি আরবিয়া, সিঙ্গাপুর, পোল্যান্ড, যেখানেই হোক তারা অফিস খুলবে, আর ইন্ডিয়ান ওয়ার্কাররা সেখানেই যাবে। ম্যাকিনজের রিপোর্ট বলছে আগামী 5 বছরের মধ্যে গ্লোবাল টেক আউটসোর্সিং মার্কেট $700 বিলিয়ন ছাড়িয়ে যাবে। মানে আমেরিকান কোম্পানিগুলো হারবেই না, বরং ইন্ডিয়ার মাথা ব্যথা আরও বাড়বে। তাহলে আসল প্রশ্ন হলো, ইন্ডিয়া কি এই সুযোগে সত্যি নিজের ইকোসিস্টেম তৈরি করতে পারবে, নাকি আমরা শুধু সস্তা মজুরির বাজার হিসেবেই থেকে যাব, আর টপ ট্যালেন্ট আবার বিদেশেই ভেসে যাবে? শর্ট টার্মের ফলাফল একেবারেই নেগেটিভ। আগামী 3-4 বছরে হাজার হাজার ট্যালেন্ট একসাথে ইন্ডিয়াতে জব খুঁজবে। কোম্পানিজ তখন কম দামে সেরা ট্যালেন্ট পাবে। এর মানে পুরনো ওয়ার্কার্সের চাকরিও ঝুঁকির মুখে পড়বে। শুধু তাই নয়, ইন্ডিয়ার ফরেন রিজার্ভও কমে যাবে, কারণ H1B ওয়ার্কার্স প্রতি বছর ইন্ডিয়াতে প্রায় $30 থেকে $40 বিলিয়ন রেমিট্যান্স পাঠায়। এখন সেটা অনেকটাই কমে যাবে। তবে লং টার্মে একটা পজিটিভ দিক আছে।
আগামী 10-12 বছর যদি টপ ট্যালেন্ট আমেরিকা যেতে না পারে, তাহলে তারা বাধ্য হয়ে ইন্ডিয়াতেই স্টার্টআপ শুরু করতে চাইবে, নতুন ইনোভেশন করবে। ইতিমধ্যে ইন্ডিয়াতে স্টার্টআপ ইকোসিস্টেম বিস্ফোরণের মতো বেড়েছে। নাসকমের তথ্য বলছে 2024 সালে ইন্ডিয়াতে 1,20,000-এরও বেশি স্টার্টআপ আছে, আর তার মধ্যে 105টা ইউনিকর্ন, যাদের ভ্যালুয়েশন $1 বিলিয়ন বেশি। সংখ্যা অনুযায়ী ইন্ডিয়া এখন ইউএস আর চায়নার পর তৃতীয় বৃহত্তম স্টার্টআপ হাব। শুধু তাই নয়, গত 5 বছরে ভারতীয় স্টার্টআপে মোট $140 বিলিয়ন বেশি ফরেন ইনভেস্টমেন্ট এসেছে। মানে ইনভেস্টররা পোটেনশিয়াল দেখছে, কিন্তু ইকোসিস্টেমে স্ট্রাকচারাল সমস্যা থেকেই যাচ্ছে। কেন? কারণ ইন্ডিয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খরচ এখনও জিডিপির মাত্র 0.7% মতো, যেখানে চীন খরচ করছে প্রায় 2.4%, আর আমেরিকা খরচ করছে 3.1%। OECD কান্ট্রিজের গড় R&D ইনভেস্টমেন্ট হলো প্রায় 2.5%, মানে আমরা গড়ের 1/3 পৌঁছতে পারিনি। রিসার্চ আর প্রোডাক্ট ইনোভেশনের কালচার যতক্ষণ না আসছে, ততক্ষণ শুধুমাত্র সংখ্যার উপর দাঁড়িয়ে গ্লোবাল লিডার হওয়া সম্ভব নয়। এখানেই ধরা দেয় আমাদের সিস্টেম আর পলিটিক্সের ক্রাইসিস। উদাহরণস্বরূপ বেঙ্গালুরু, যাকে বলা হয় ইন্ডিয়ার সিলিকন ভ্যালি, সেখানেই মাল্টিন্যাশনাল কোম্পানির সিইওরা অভিযোগ করেছেন ইনফ্রাস্ট্রাকচার কোল্যাপস নিয়ে। এক বড় আইটি কোম্পানির সিইও সরকারকে বারবার অনুরোধ করেছিলেন অফিসের বাইরের রাস্তার গর্ত সারতে। কোনো অ্যাকশন না নিয়ে সরকার উল্টে বলেছিল এই কোম্পানি আমাদের ব্ল্যাকমেল করছে। এখন ভাবুন তো, যেখানে বেসিক রোড মেনটেন্যান্স, ড্রেনেজ, পাওয়ার সাপ্লাই ঠিকমতো ম্যানেজ করা যায় না, সেখানে গ্লোবাল লেভেল ইনোভেশন ইকোসিস্টেম গড়া কতটা কঠিন। এখন যদি একজন H1V ওয়ার্কার, যিনি আমেরিকায় গড়ে $1,20,000 থেকে $1,50,000 বার্ষিক বেতন পান, মানে $1 কোটি টাকার বেশি, তিনি ইন্ডিয়াতে ফিরে আসেন আর এখানে বেসিক ফেসিলিটি, প্রপার ইনফ্রাস্ট্রাকচার, ক্লিন ওয়াটার, আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি, সাপোর্টিভ গভর্নমেন্ট কোনোটাই না পান, তাহলে তিনি কেন ইন্ডিয়াতে থাকবেন? তিনি সহজেই বলবেন, চলো ব্রিটেন যাই, ইউরোপ যাই বা সিঙ্গাপুর যাই। এই কারণেই ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বলছে ইন্ডিয়া থেকে প্রতি বছর প্রায় 20 লাখ হাইলি স্কিল্ড গ্র্যাজুয়েট বেরোচ্ছে, যার মধ্যে 30% বিদেশে চাকরি খোঁজেন। এদের মধ্যে আবার 70% পছন্দ করেন US, UK, কানাডা বা EU দেশগুলোকে। মানে আমরা বছরে লক্ষ লক্ষ টপ ট্যালেন্টকে হারিয়ে ফেলছি, যাদের দিয়ে ইন্ডিয়ার গ্লোবাল লিডার তৈরি হতে পারত। তাহলে আসল প্রশ্ন হলো, ইন্ডিয়া কি এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের সিস্টেমকে আপগ্রেড করবে, ইকোসিস্টেম তৈরি করবে, যাতে এখানেই গ্লোবাল কোম্পানি তৈরি হয়, নাকি আমরা হাজার হাজার ট্যালেন্ট অন্য দেশে হারিয়ে ফেলবো আর ইন্ডিয়া থেকে বেরোবে শুধু চিপ লেবার, ইনোভেশন নয়? বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভারতের জন্য এটা লাভ না ক্ষতি? কমেন্টে লিখে জানাবেন। ভিডিও যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক আর শেয়ার করুন, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।